বাংলাদেশের নির্বাচন নিয়ে যা হচ্ছে তা এক কথায় বেশ নাটকীয়। সবকিছু ক্যাজালাস ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করেই একটা বড় প্রশ্ন সামনে চলে এসেছে। নির্বাচনটা কি আদৌ হবে? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখি কেন এই অনিশ্চয়তা তৈরি হল। দেখুন, নির্বাচনের দিন তারিখ কিন্তু একদম পাকা, 12ই ফেব্রুয়ারি। প্রার্থীরা নমিনেশন পেপারও জমা দিয়ে দিয়েছেন। কিন্তু এত কিছুর পরেও সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, আসলেই কি ওই তারিখে নির্বাচনটা হচ্ছে, নাকি পুরোটাই পেছাতে চলেছে? তো এই যে এত বড় একটা অনিশ্চয়তা, এর শুরুটা হলো কোত্থেকে? আসলে এই পুরো ঘটনার মূলে আছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর। বলা যায় তার এই সফরটাই পুরো রাজনৈতিক সমীকরণটা একদম নাড়িয়ে দিয়েছে। জয়শঙ্কর কিন্তু এখানে এসে সরাসরি বিএনপি আর জামায়াতের বড় বড় নেতাদের সাথে বসেছিলেন, আর তার বার্তাটা ছিল একেবারে সোজা সাপটা, খোদ প্রধানমন্ত্রী মোদির তরফ থেকে। ভারত বাংলাদেশে এমন একটা নির্বাচন দেখতে চায় যেখানে সব দল অংশ নেবে, কোনো রাগঢাক ছাড়া। এটাই ছিল মূল কথা। আর এই একটা বার্তার পরেই বাংলাদেশের রাজনীতির হাওয়া যেন পুরো ঘুরে গেল, বিশেষ করে দুটা দলের সম্পর্কের মধ্যে, যাদের সম্পর্কটা ছিল বলতে গেলে সাপে নেউলের মতো, একটা নাটকীয় পরিবর্তন যাকে বলে। একবার ভাবুন তো, এই তো কিছুদিন আগেও বিএনপি আর জামায়াত একে অপরের নামে কি না বলছিল। এই যেমন একটা স্লোগান খুব চলছিল, চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে। বুঝতেই পারছেন, এটা সরাসরি বিএনপির নেতৃত্বকে টার্গেট করে বলা হচ্ছিল। অথচ ভারতের বার্তার পর দৃশ্যটা 180 ডিগ্রি ঘুরে গেল। যারা কাল পর্যন্ত একে অপরের মুখ দেখাদেখি বন্ধ করে দিয়েছিল, তারাই এখন এক টেবিলে বসে রুদ্ধদ্বার বৈঠক করছে। দেখে মনে হচ্ছে তারা যেন তাদের ভবিষ্যতের ছকটা একসাথেই কষছে। কিন্তু ব্যাপারটা শুধু ভারতেই থেমে নেই। আস্তে আস্তে আরও অনেকেই কিন্তু এই বিষয়ে কথা বলতে শুরু করেছে। আন্তর্জাতিক চাপটা ক্রমশ বাড়ছে, আর পরিস্থিতিটাও আরও জটিল হচ্ছে। যেমন ধরুন, কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ঘুরে গেলেন আর গিয়ে একদম সাফ জানিয়ে দিলেন তারা এমন একটা নির্বাচন দেখতে চায় যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। শুধু কমনওয়েলথই না, অস্ট্রেলিয়াও কিন্তু পিছিয়ে নেই। ওখানকার সরকারও অফিশিয়ালি জানিয়েছে যে তাদের একটা ফ্রি, ফেয়ার আর ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন চাই। আর এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হল আমেরিকার অবস্থান। তারা একদম পরিষ্কার করে দিয়েছে যে বাংলাদেশের ব্যাপারে তারা ভারতের সাথেই আছে। ইন্ডিয়া যেভাবে পরিস্থিতিটা দেখছে, আমেরিকাও ঠিক সেভাবেই বিষয়টাকে দেখছে। তো এত যে আন্তর্জাতিক চাপ, এর সবটা এসে পড়ছে কার ওপর? তিনি হলেন কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। সব চাপ এখন বলতে গেলে একা তারই কাঁধে। একজন আমেরিকান কূটনীতিক তো এক কথায় বলেই দিয়েছেন, ইউনুসের আসলে আর কোনো উপায় নেই। তার ভাষ্যমতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা ছাড়া ইউনুসের সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। অবস্থাটা একবার ভাবুন, একদিকে আন্তর্জাতিক দুনিয়ার প্রচণ্ড চাপ, অন্যদিকে দেশের ভেতরে নাকি কী সব টেকনিক্যাল সমস্যার কথা বলা হচ্ছে, যার কোনো পরিষ্কার ব্যাখ্যাও অবশ্য পাওয়া যায়নি। ইউনুস পড়েছেন এক বিশাল উভয় সংকটে। এমন কথাও শোনা যাচ্ছে, যদি তিনি এই নির্বাচন ঠিকঠাকভাবে করতে না পারেন, তাহলে তার নিজের পদ নিয়েই টানাটানি শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এখন কি হতে পারে? বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে? এই জটিল সংকট থেকে বের হওয়ার জন্য সামনে মূলত 3টা রাস্তার কথা ভাবা হচ্ছে। 1 নম্বর সম্ভাবনা হল নির্বাচনটাই পিছিয়ে দেওয়া হলো, হয়তো ফেব্রুয়ারির বদলে এপ্রিল বা তারও পরে করা হলো, যাতে সব দল ঠিকঠাক প্রস্তুতি নেওয়ার সময় পায়। 2 নম্বর, সব চাপের মুখে সরকার হয়তো কোনোভাবে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করেই ফেলল। আর 3 নম্বর, যেটা সবচেয়ে আশঙ্কার কথা, আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনটা হয়ে গেল। আর যদি সত্যি সত্যি তেমনটা হয়, তাহলে দেশে একটা ভয়াবহ রাজনৈতিক সংঘাত শুরু হতে পারে, আর ক্ষমতার খেলায় পুরনো জোটগুলো ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সব মিলিয়ে আমরা একটা বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়ে। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ আসলে কি? আমরা কি একটা সমাধানের দিকে এগোচ্ছি, নাকি আরও গভীর কোনো অনিশ্চয়তার দিকে? উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে।